বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, আটক কাকদ্বীপের ৬১ জনের, এতেই চরম উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মাস চারেক আগে এখানকার ৬২ জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয় ৩টি ভারতীয় ট্রলার। এই মৎস্যজীবীদের দলে ছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবলু দাস। অভিযোগ, বাংলাদেশের জেলে তার উপর অত্যাচার চালানো হয়, তার জেরে প্রাণ যায়। এরপর থেকেই উৎকণ্ঠায় ৬১ জন মৎস্যজীবীর পরিবার। প্রায় ৪ মাসের বেশি হয়ে গেছে। আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনো যোগাযোগ করতেও পারিনি, কোনো কথা না, কোনো কিছু না। এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম রোজগার করার মানুষ, আর আমার হচ্ছে 2টো মেয়ে আছে, এখন ইনকাম করারও কেউ নেই। দুশ্চিন্তা, মানে খুব দুশ্চিন্তা। এখন আমাদের এই যে একজন মারা গেছে শুনছি, মানে কি আমাদের কোন মুহূর্তে কি হবে সেটা নিয়ে এখন তো সেটাই আমরা এখন ব্যস্ত, খুব চিন্তার মধ্যেই আছি। কেমনে কেমনে চলে, আমরা বাড়িতে রয়েছি, ও মুদির ব্যবসা, ওরও ধরে নিচ্ছে। ও কাচ্চা বাচ্চা লোক একটু কথা বলতে পারে না, ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি। কি করে আসে না কি করে আসে, আমাদের সাথে তো একটু কথা বলে দেন। এবার আমার কাচ্চা বাচ্চা কান্না কান্নি করি আমরা। নিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে, এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য। তো আমরা চালাচ্ছি, এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিন্ত নই, তবে আশা করছি খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে। গত শনিবার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। ২৯ জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর বুধবার ফের ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় ২৮ জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা এই দেশে সেবা যত্নই পান। আমরা কুয়াশাতে দেখতে পারি নাই, মানে বর্ডার পার হয়ে গেছে বলে, মানে গ্রামে দিয়েছিলাম। খাওয়া দাওয়া ঠিক দিয়েছে তো, কিন্তু বাংলাদেশে উল্টো ছবি। সম্প্রতি ৬২ জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, তাদের মধ্যে বাবলু দাসকে মারধর করা হয়, তার জেরে জেলে মৃত্যু হয়। এরপর থেকেই উৎকণ্ঠায় ৬১ জন মৎস্যজীবীর পরিবার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ ১৮ বাংলা। সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি দাবির অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে। সমীক্ষার সময় কাটমানি দাবির অভিযোগ, কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ। মালদার চাঁচলে ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, ৫০০ জন যোগ্য প্রাপকের নাম বাদ। পোস্টার প্ল্যাকার্ড নিয়ে ব্লক অফিসে বিক্ষোভ, নাম বাদ পড়ায় ব্লক অফিসে ধর্ণা অবস্থান। কাটমানির অভিযোগে সরব পঞ্চায়েতের নেতারাও। আমাদের ঘরে নাম এসেছিল, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি নাম কাটানি। কেন কাটলো নামটা? এখন ওরা টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা কারা? ব্লক থেকে যারা ইনকোয়ারি করতে ঘর পাওয়ার জন্য। নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে। এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কি বলে বলবো, টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে। কত টাকা করে চাইছে? ২০,০০০ করে। ২০,০০০ টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল, আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, ওই আমার কাছে টাকা চেয়েছিল। আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে, ওই প্ল্যানে আমার নাম নেই। টাকা দিতে পারলেন না, সেখানে নাম কেটে গেল। এখন ওটাই হবে, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। আমাদের ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি রেখে ঘর দিচ্ছে না, 2তলা 3তলা বাড়ি 4তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। এলাকায় গিয়ে টাকা যাচ্ছে, একবার যাচ্ছে, টাকা নিচ্ছে, 4-5 বার ইনকোয়ারি করছে, একবার এক রকম। হয় পাওয়া যোগ্য বেড়ার বাড়ি, টালির বাড়ি, প্লাস্টিকের ঘর আছে, ঘর যদি না পাই তো আবার ব্লকে অনশন দেবে, না হলে আমরা রাস্তা বন্ধ করবো, অবরোধ করবো। পর আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে। যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো, যাদের নাম ছিল লিস্টে ওদের পুনরায় ইনকোয়ারি করে তারা যেন পায়, এইটুকু আমি তাদেরকে আশ্বাস দিতে পারি। এসএসসির চাকরি পেতে ভুল তথ্য, একাদশ দ্বাদশের শিক্ষকতার চাকরি পেতে ভুল তথ্য।
ভেরিফিকেশনে কীর্তি ফাঁস 26 জন চাকরি প্রার্থী। শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে বলে ভুল তথ্য। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশনের যে একাদশ দ্বাদশী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, সেখানে দেখা যাচ্ছে যে কয়েকজন প্রার্থী তারা ভুল তথ্য দিয়েছেন আবেদনের সময়। এসএসসি যখন বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়া চালাচ্ছে, সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় দেখা যাচ্ছে যে এমন 26 জন প্রার্থী ধরা পড়েছেন যারা তথ্য ভুল দিয়েছেন আবেদনের সময়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর এই ক্যাটাগরিতে তারা তথ্য ভুল দিয়েছেন এবং এই পরীক্ষার্থীদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন এবং যাতে তারা ইন্টারভিউ এর ক্ষেত্রে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এসএসসি কি অবস্থান নেবে তা এখনো সিদ্ধান্ত নেয়নি কমিশন, খুব শীঘ্রই নেবে। কিন্তু ইন্টারভিউর আগে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় তার জন্য এই পরীক্ষার্থীদের ইতিমধ্যে মার্ক করে রেখেছে এসএসসি এবং গোটা বিষয়টিতে কার্যত অবাক হয়েছে যে কিভাবে পরীক্ষার্থীরা শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর পাওয়ার জন্য ভুল তথ্য দিল। আগামী দিনে এই পরীক্ষার্থীদের প্রার্থীপদ বাতিল করা হবে নাকি নম্বর কমিয়ে দেওয়া হবে তা শীঘ্রই সিদ্ধান্ত নেবে এসএসসি বলেই কমিশন সূত্রে খবর। ওকে। এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। হাসপাতালে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে নাজেহাল। রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড। ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার। এসআইআর চাপেই সেরিব্রাল অ্যাটাক, দাবি পরিবারের। রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে। করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়তে যাবে, তখন একজন ধরে পেলেন। এপিএল কাজই করছিল, হাই প্রেশার, হাই সুগার, এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি। এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে। প্রচন্ড চাপ, প্রচন্ড রাত থেকে ঘুমাতে পারে না। মূলত এসআইআর এর কাজ করতে কাজের চাপের জন্যই ওনার এই অবস্থা। 100%। নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বিএলওদের উপর চাপ। বিএলওদের উপর চাপের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদ। বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ। এসআইআর স্থগিতের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তিনি যেটা উল্লেখ করেছেন যে এসআইআর প্রক্রিয়া প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট, পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কে অস্পষ্টতা থেকে গিয়েছে এবং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কাঠামোগতভাবেও ত্রুটিপূর্ণ বলে তিনি মনে করছেন। তিনি উল্লেখ করেছেন যে বিএলওদের উপর অত্যাধিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের উপর তো বটেই, সাধারণ মানুষের উপর গোটা ঘটনাকে ঘিরে মানসিকভাবে চাপ পড়ছে এবং কিছু মৃত্যুর ঘটনাও সামনে এসছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং বিএলওদের মৃত্যুর প্রসঙ্গকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার কথা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আর এই এসআইআর আতঙ্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের আশ্বাস। এসআইআর নিয়ে আতঙ্কের কারণ নেই বলে আশ্বাস। কোনো বৈধ ভোটারের নাম বাদ নয় বলে আশ্বাস সিইও মনোজ কুমার আগরওয়ালের। 2002 ভোটার তালিকা নাম নেই, ওটা আমরা দেখবো। 2025 যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবেন।